হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইওর ম্যাথ ক্লাস। আজ আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শতকরা নিয়ে আলোচনা করব। আসন্ন আরআরবি, এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষা সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই শতকরা চ্যাপ্টার কতটা গুরুত্বপূর্ণ সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো চলো আমরা শতকরা চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা শুরু করি। শতকরা এটার ইংরাজি কথা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্ট এই কথাটা আমরা একটু অ্যানালাইসিস করে দেখব। পার্সেন্টেজ শব্দটাকে ভাঙলে আমরা পাবো পার পাচ্ছি, আর এখানে পাচ্ছি সেন্ট। পার মানে হচ্ছে প্রতি, আর সেন্ট মানে হচ্ছে শতক বা 100 শতক। তার মানে এটার অর্থ দাঁড়াচ্ছে প্রতি শতকে কত, মানে 100-তে কত, আউট অফ 100-এ কত, এটা বলছে। তো এই জিনিসটা, এই যে পার্সেন্টেজ জিনিসটা আমাদের বাস্তবে আমাদের ব্যবহার করতে হয় কেন? দেখো, এটা তুলনার ক্ষেত্রে কাজে লাগে, এবং এই 100টাকে একটা স্ট্যান্ডার্ড ধরে আমরা যখন ক্যালকুলেশন করি তখন একাধিক মানের মধ্যে আমরা তুলনা করতে পারি। একটা এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি। কি নিচ্ছি? মনে করো এ একজন স্টুডেন্ট আর বি একজন স্টুডেন্ট, দুজন দুটো স্কুলের ছাত্র। তারা একজন পেয়েছে কোনো একটা পরীক্ষায় 500, এ পেয়েছে 600। বি পেয়েছে 600, এ পেয়েছে 500। এখন আমি এখান থেকে বলতে পারবো যে কে ভালো স্টুডেন্ট, কে খারাপ স্টুডেন্ট, বা কে বেশি পেয়েছে, কে কম পেয়েছে। এখন দেখে মনে হতে পারে বি বেশি পেয়েছে, এ কম পেয়েছে, কিন্তু দুটো স্কুলে যে কত এর মধ্যে পরীক্ষা হচ্ছে সেটা কিন্তু বলে দেয়নি। হতে পারে এই যে পরীক্ষাটা এটা হয়েছে 800 এর মধ্যে, আর বি যে স্কুলে পরীক্ষা দিচ্ছে সেখানে হয়েছে 1000-এর মধ্যে। তাহলে আমাদের কিন্তু এই 500 আর এই 600 দেখে সিদ্ধান্ত নিতে পারবো না আমরা যে কে বেশি নাম্বার পেয়েছে। আমাদের এখানে একটা মানে তুলনা করার জন্য একটা নির্দিষ্ট মান দিয়ে ওদের হিসাব করে দেখতে হবে, সেটা কত? 100। আমরা বলতে পারি এ 800 এর মধ্যে পেয়েছে কত? 500। 100 এর মধ্যে তাহলে পাচ্ছে কত? 500 গুণিতক 100 বাই 800। একইভাবে আমরা বি এরটা বার করব। তো এখানে আমরা একটু কাটাকুটি করি, এটা 0 0 কেটে গেল। এখানে 4 দিয়ে কাটলে 4 2, এটা 4 দিয়ে কাটলে 125, মানে 125/2 62.5। এইটা হলো শতকরা প্রাপ্ত নাম্বার, মানে 100 এর মধ্যে কত পাচ্ছে। যদি পরীক্ষাটা 100 এর মধ্যে হতো তাহলে ও পেত 62.5। এবার বি এর ক্ষেত্রে আমি দেখি, আমি জাস্ট ক্যালকুলেশনটা করছি। বি যদি আমরা এইভাবে হিসেব করি তাহলে 600 ভাগ 1000 গুণ 100। এখানে আমি দুটো শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কাটলো, কত হচ্ছে? 60। এই যে 60 পেলো, এটা বি এর প্রাপ্ত নাম্বারের শতাংশ। তাহলে দেখো, এ পাচ্ছিল কম ওভারঅল মানে 500, কিন্তু ওর শতাংশটা দেখছি 62.5। আর বি পাচ্ছে 600, কিন্তু ওর শতাংশ দেখছি 60। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এর প্রাপ্ত নাম্বারটাই মানে শতাংশটা বেশি, তার মানে এ কিন্তু তুলনামূলক ভালো স্টুডেন্ট। এবং যদি আমি র্যাঙ্কের কথা হিসাব করি, এ এগিয়ে থাকবে, বি পিছিয়ে থাকবে। তো আমি তাহলে প্রাপ্ত নম্বর দেখে কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিলাম না, সেক্ষেত্রে শতকরার প্রয়োজন। একইভাবে ব্যবসার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আমাদের শতকরা কাজে লাগে। তো এখন এই শতকরার গাণিতিক রূপটা কেমন? যদি কোনো জায়গায় লিখি এক্স শতাংশ, এক্স শতাংশ মানে হচ্ছে এক্স বাই 100, মানে প্রতি 100-তে এক্স, এটা বোঝানো হচ্ছে। তো কোনো জায়গায় যদি লেখা থাকে এক্স এর ওয়াই শতাংশ, এটা বোঝাবে এক্স গুণিতক ওয়াই বাই 100। আমাদের অঙ্কে নিশ্চয়ই এক্স ওয়াই দেবে না, আমাদের কোনো পার্টিকুলার নাম্বার দিয়ে দেবে, সেটা আমরা সেভাবে গুণ করব। আমরা জাস্ট এই ফর্মগুলো দেখে রাখবো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, শতাংশ থেকে আমরা ভগ্নাংশে কনভার্ট করতে পারি। ধরো কোনো জায়গায় লেখা আছে এক্স শতাংশ, আমি যে কথাটা লিখলাম সেটাকে কি লিখলাম? এক্স বাই 100। এখান থেকে কাটাকুটি করলে এইটা একটা ভগ্নাংশ আসছে। তো সেই ভগ্নাংশটাই হচ্ছে এই শতাংশের সমতুল্য। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি 10%। এটা মানে কি? 10/100। আমি যদি একটা শূন্য কেটে দেই হচ্ছে 1/10। তার মানে 10% যা ভ্যালু, 1/10 যে অংশ, সেটা একই অর্থকে বহন করে। তো একইভাবে আমরা 20%, আমরা 30%, 25%, প্রত্যেকটা শতাংশকে আমরা ভগ্নাংশে কনভার্ট করতে পারি। তাহলে কি হচ্ছে? আমি যদি 25%কে ভগ্নাংশে কনভার্ট করি, 25/100, এটা কাটলে কত? উপরে 1 নিচে 4, কত হচ্ছে? 1/4। এইটা হলো ভগ্নাংশে কনভার্ট করার পদ্ধতি। এখন যদি উল্টোটা জিজ্ঞাসা করে, কোনো জায়গায় আমাকে যদি ভগ্নাংশটা দিয়ে দেয়, দিয়ে বলল তুমি শতকরাতে কনভার্ট করো, দিয়ে দিল 2 এর 5 অংশ, এটাকে শতকরাতে কনভার্ট করলে কি হবে?
অ্যাকচুয়ালি এটার সঙ্গে 100 গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 5, 20, 100, এটা কত হচ্ছে 40, মানে এটার অর্থ 40%। আমরা এখনো পর্যন্ত যা শিখলাম সেখানে কি বুঝলাম, যে শতকরা থেকে ভগ্নাংশে যেতে গেলে শতকরাকে 100 দিয়ে ভাগ করতে হবে। আর যদি আমরা ভগ্নাংশ থেকে শতকরাতে কনভার্ট করি তাহলে ভগ্নাংশের সঙ্গে 100 গুণ করতে হবে। এটাই হলো কনভার্ট করার পদ্ধতি। আর এখানে আরেকটা বিষয় শিখতে হবে যে x এর y শতাংশ মানে কত হচ্ছে x ইন্টু ওয়াই বাই 100। যদি কোনো জায়গায় দেওয়া থাকে, আমি একটু নিচে লিখছি, কোনো জায়গায় দেওয়া থাকে যে 20 এর 50%, তার মানে আমরা লিখব 20 গুণ 50 বাই 100, কাটাকুটি করে যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর। এটা শূন্য কাটলো, এটা 2, এটা কত হচ্ছে 10, তার মানে সেক্ষেত্রে হবে উত্তর হবে 10। তো চলো আমরা আমরা প্রথমে কিছু প্রাথমিক বিষয়গুলো শুনে নিলাম, এবার আমরা অঙ্ক দেখব। আশা করি অঙ্ক করতে করতে আমরা বিষয়টা শিখে যাব। চলো প্রথম অঙ্কটা কি বলছে, একটি রবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো এবং তারপর ছেড়ে দেওয়া হলো। দড়িটি পূর্বাবস্থায় ফিরে আসতে তার শতকরার কত দৈর্ঘ্য হ্রাস ঘটলো। আচ্ছা, প্রথম অঙ্কটা করার আগে একটা কথা বলি, আমরা যখন শতাংশের অঙ্ক করব, শতকরার অঙ্ক করব, তখন প্রাথমিকটাকে আমরা 100 ধরে নেব। তাহলে এইটা ধরে নিলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে, হিসাবের সুবিধা হবে। আমরা এই অঙ্কগুলো x ধরেও করতে পারি, কিন্তু সেখানে অনেকটা অঙ্ক বড় হবে, x এর মান বার করার সব ক্ষেত্রে সুবিধাজনক হয় না, সেক্ষেত্রে 100 ধরলে অনেকটা দ্রুত অঙ্কটা হয়ে যায়। তো এক্ষেত্রে এই যে দড়িটার কথা বলছে, দড়িটার প্রাথমিক দৈর্ঘ্যটাকে আমরা 100 ইউনিট ধরে নেব। সেটা হতে পারে 100 মিটার, 100 সেন্টিমিটার, যা হয় হতে পারে। তো আমরা প্রাথমিকটা 100 ধরে নিলাম। এখান থেকে বাড়ছে কত, বাড়ছে হচ্ছে 40%। দেখো আমি বলেছিলাম যে শতাংশ বৃদ্ধি মানে হচ্ছে 100তে অত বৃদ্ধি, আমি ধরেই নিচ্ছি 100, তাহলে বেড়ে কত হবে, বেড়ে হবে 140। এখন দড়িটা ছেড়ে দেওয়া হচ্ছে, একটা দড়িটাকে টেনে ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাহলে ছেড়ে দেওয়ার পরে হবে 140 থেকে কমে হবে আবার 100তে। তো কমছে কত, কমছে 40। এবার দেখো প্রথমে বেড়েছিল 100 এর উপরে, ওই জন্য 100 এর 40% বার করেছিলাম। এবার কমছে কত, কমছে হচ্ছে 140 থেকে 40 ইউনিট কমছে। এবার কিন্তু আমরা আমরা 40% কমছে বলতে পারবো না, 40 ইউনিট কমে হচ্ছে 100। তাহলে 140-এ কমছে কত, 40। তাহলে 100-তে কমছে কত, আমরা এই জাস্ট পাশে 100টা গুণ করব আর কাটাকুটি করব। এখানে 0 0 কেটে গেল, এটা কত 2, নিচে হচ্ছে 7, তাহলে কত হচ্ছে 200/7। আমাদের এই ভাগটা করতে হবে, 200টাকে 7 দিয়ে ভাগ করলে 7 2-এ 14, 5 নামলো, 6 নামলো 0, 7 8 56, এখানে 4 নামলো, 28 পূর্ণ 4/7। এটাই হচ্ছে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা বোঝা গেছে। আমরা পরবর্তী অঙ্কটা দেখব, আমাদের ধারণা তাহলে আরো স্বচ্ছ হবে। বলছে কত টাকার 60% 90 টাকার 83.13% এর সমান। এখন এই বলছে কত টাকা, সেটা আমরা জানি না, আমরা এখানে অপশন টেস্ট করে অঙ্কটা করতে পারি, অথবা এখানে আমরা কিছু ধরে নিতে পারি, এই এক্সটা ধরে নেব। যদিও এই অঙ্কে এক্স ধরলে যে অতিরিক্ত অঙ্কটা খুব বেড়ে যাবে এমনটা নয়, অঙ্কটা যেমন হওয়ার তেমনই হবে। তো আমরা সেইভাবে লিখছি। তাহলে কত বলছে, কত টাকার 60%, আমাদের তাহলে লিখবো এক্স টাকার 60%, এক্স ইন্টু 60% ইজ ইকুয়াল টু 90 টাকার 83.13%। এই রিলেশনটা ওরা বলে দিচ্ছে। আমরা এখানে এই বোথ সাইডে যেহেতু শতাংশ আছে আমরা তুলে দিতে পারি, তবে প্রথম অঙ্কটা হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি। x ইন্টু হবে 60/100, আর ওদিকে হবে 90 ইন্টু, আচ্ছা 83.13, এটা গুণ করলে হবে 249 যোগ 1 মানে 250/3 ইন্টু মানে 1/100, নিচে 100 হয়, নিচে আমি সেটা 1/100 লিখেছি। দেখো ডান দিকে বাঁ দিকেও নিচে 100 আছে, ডান দিকেও 100 আছে, ওই 100 100 উঠে যায়, আমি কেটে দিচ্ছি এখান থেকেই। তো আমার বার করতে হবে x এর ভ্যালু, তাহলে x ইজ ইকুয়াল টু 90 ইন্টু 250/3, আর ওদিকে ওই 60 এদিকে এলে ভাগ হয়ে যাবে। তো আমরা এই কাটাকুটিটা করব, একটা শূন্য একটা শূন্য কাটলাম, এখানে 3 3 9, এখানে কত নামলো 2। আচ্ছা এই 3 কেটে যাচ্ছে, 2 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 125। তাহলে সঠিক উত্তর কত হচ্ছে 125, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর।
অঙ্কটার মধ্যে যে খুব কঠিন কোনো কাজ আছে তা নয়, শুধুমাত্র এক্স এর মানটা বার করতে হবে। এই অঙ্কটা বলছে 1/4 অংশ 25/9 এর কত শতাংশ। তো এই অঙ্কটা দেখার আগে আমরা বিষয়টা একটু জেনারেল ভাবে ভেবে নিই। যদি বলে এক্স ওয়াই এর কত শতাংশ, তখন আমরা করব ওয়াই এর বলছে তাহলে কত, ওয়াইটাকে নিচে লিখবো, উপরে এক্স লিখবো, তাহলে এটা হলো অংশ। শতাংশ বললে কত হচ্ছে ইন্টু 100। এই কাজটা করলে যেটা হবে সেটাই শতাংশ বেরোবে। তো আমরা এই অঙ্কের জন্য কি করব, অঙ্কটা কত এর বলছে 25/9 এর, তাহলে নিচে লিখবো কত 25/9 আর উপরে লিখবো কত 1/4 ইন্টু 100। জাস্ট এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে, আর এছাড়া কোনো কাজ নেই। তাহলে কত হচ্ছে, নিচেরটা উল্টে যায় 9/25 ইন্টু 100। তো আমরা এটা কাটবো, এটা কাটলে কত হচ্ছে, 25 দিয়ে কাটলে 4 25 100, 4 4 কেটে গেল, কত হচ্ছে 9%। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখি। 4 দাগের অঙ্ক বলছে রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম। এক্ষেত্রে দুজন ব্যক্তির নাম বলছে, একজন রাম একজন শ্যাম। তো প্রথম লাইনেই বলছে রামের আয় বেশি কার থেকে, শ্যামের থেকে। তাহলে শ্যামটা যদি জানতাম তাহলে রামেরটা পেয়ে যেতাম। আমরা এক্ষেত্রে শ্যামের আয়টাকে 100 ধরে নেব। তাহলে শ্যামের আয় যদি 100 হয় তাহলে রামের আয় কত, এর থেকে এটা কত হচ্ছে 20% বেশি। তাহলে সেটা কিভাবে লিখবো, সেটা লিখবো 120। 120 120 লিখলাম। তো প্রশ্ন করছে শ্যামের আয় রামের থেকে কত কম। এবার দেখো শ্যামের আয়টাকে বিচার করতে বলছে রামের দিক থেকে। তাহলে আমি যদি এদিক থেকে হিসাব করি তাহলে কত, এইটা কমছে কত, এটা কিন্তু 20 কমছে, এটা কিন্তু 20 কমছে। এখন কত এর মধ্যে 20 কমছে, সেটা কমছে 120 মধ্যে কত কমছে 20। তাহলে 100 এর মধ্যে কত কমবে। তাহলে এই কাটাকুটিটা আমরা করব। এখানে কত হচ্ছে, নিচে 6, তাহলে এটা কাটলে 50, এটা কাটলে 3, তাহলে কত হচ্ছে 50/3। তাহলে কত হচ্ছে, এটা ভাগ করলে 16×2 অপশন 16×2। এখানে অপশন উত্তরটা ভুল আছে, অপশন এ হবে 16×2। অপশন এ 2/5 নয়, ওটা 2/3 হবে। আচ্ছা, এই অঙ্কটাকে আমরা আরো একভাবে ভাবতে পারি, সেটা কিভাবে, একটা ছোট্ট শর্টকাট ফর্মুলা ইউজ করতে পারি। x/100 প্লাস এক্স এবং x/100 মাইনাস এক্স, এই দুটোর মধ্যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারি। এখানে কি বলছে, শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম। এই কম যদি বলা হয় তাহলে আমরা এই প্লাসের ফর্মুলাটি ইউজ করব, আর যদি জিজ্ঞাসা করতো কত বেশি তাহলে মাইনাসের ফর্মুলাটি ইউজ করতাম। দেখো ভগ্নাংশের নিচে যদি প্লাস হয়, বেশি হয়, তাহলে সেই ভগ্নাংশটা কমে যায়, আর নিচে যদি মাইনাস বা কমে যায় তাহলে ওভারঅল ভগ্নাংশের ভ্যালুটা বেশি হয়। তো সেক্ষেত্রে আমরা এই কনসেপ্টটাও কাজে লাগাতে পারি, যদিও এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তো আমি প্রথমে যেটা বলেছি এটা বুঝে নাও, আর যদি মনে করো শর্টকাট ইউজ করবো সেক্ষেত্রে হবে 20/100 প্লাস 20, আচ্ছা ইন্টু 100 হবে দু ক্ষেত্রেই, ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 100, তাহলে ওই একই জিনিসই আসবে 16×2 16×2। এটাই হচ্ছে সঠিক উত্তর, অপশন এ। চলো 5 নম্বর অঙ্কটা দেখি আমরা। কোন ক্রেতা ক্রমিক 10% 20% ছাড় পেলে মোটের উপর কত ছাড় পেলেন। দেখো এই অঙ্কগুলো করতে গিয়ে আমাদের মনে হয় যে একটা দ্রব্যের উপরে প্রথমে 10% ছাড় দিচ্ছে, পরে 20%, তাহলে মোটের উপরে কত, 10 প্লাস 20 মানে 30। একদম নয়, এটা কিন্তু ভুল কনসেপ্ট। এটা তোমাদের দেখতে হবে কত টাকার উপরে ছাড় দিচ্ছে, সেই অ্যামাউন্টটা, সেই যে পরিমাণটা যদি কম বেশি হয় তাহলে এই ছাড়টাকে আমরা সরাসরি যোগ করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা করব প্রাথমিক টাকাটাকে আমরা 100 ধরে নেব। প্রথমে যখন 10% ছাড় দিচ্ছে তাহলে সেটা কিভাবে লিখবো, এত ইন্টু 90/100। 10% ছাড় দেওয়ার পরে এই দামটা ছিল 10, হয়ে গেল 90। তারপরে আবার কত ছাড় দিচ্ছে, আবার দিচ্ছে 20, মানে এত ইন্টু 80/100। তাহলে এই যে টাকাটা হচ্ছে, এটা হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার পরে এই দামটা। তাহলে আমরা এখানে একটু কাটাকুটি করে দেখি কি আসে। এখানে একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, এখানে একটা দুটো একটা দুটো, তাহলে কত হচ্ছে 8 9 72। তাহলে ছিল 100, হয়ে যাচ্ছে কত, হয়ে যাচ্ছে 72, কমছে কত, কমছে 828 টাকা। তো এইটা
100তে কমছে তো 28, তার মানে অ্যাকচুয়ালি এই দুটো যে ছাড় দিল 10% আর 20%, মোটের উপর ছাড় হলো 28%। 28% সঠিক উত্তর। এরও একটা শর্টকাট ফর্মুলা আছে এই সাকসেসিভ ডিসকাউন্টের, সেটা কিভাবে লিখবো? a প্লাস বি প্লাস এবি বাই 100। যেহেতু এক্ষেত্রে দুটোই ছাড়, তাহলে এ এবং বি দুই ক্ষেত্রে আমরা মাইনাস ইউজ করব। এখানে এ এর ভ্যালু কত হচ্ছে? -10। বি এর ভ্যালু কত হচ্ছে? -20। তো আমরা এ আর বি এর ভ্যালুটা যদি এখানে পুট করি তাহলে কত হচ্ছে? -10 -20। এখানে হচ্ছে প্লাস দিয়ে উপরে -10 -20, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 10 × 20 বাই 100। তাহলে এখানে আমরা দুটো শূন্য কেটে দিলাম। এখানে কত হচ্ছে? -30 প্লাস 2 ইজ ইকুয়াল টু -28। এইভাবে করলেও একই উত্তরই আসবে এবং সেটা কত? 28%। তো আমরা উত্তর পেয়ে গেলাম। আমরা পরবর্তী অঙ্কটা দেখব, 6 দাগের অঙ্কটা। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? বাহ, খুব ভালো অঙ্ক। কি বলছে যে যদি সময় মতো একটা বিদ্যুতের বিল জমা দেওয়া যায়, তোমাকে কিছু ডিসকাউন্ট দেবে, মানে যে টাকাটা বিল দেওয়ার কথা তার থেকে কিছু ছাড় পাবে তুমি, বা সেখান থেকে কিছু কম টাকা তুমি দিতে পারবে। সেই কম হিসাবে কত পাচ্ছে একজন ব্যক্তি? 66 টাকা, 66 রুপিস। আর ছাড়ের কথা কত বলা ছিল? 20%। তার মানে ওই 20% এর সমতুল্য টাকা হচ্ছে 66 টাকা। তাহলে প্রশ্ন করছে বিদ্যুতের অ্যাকচুয়াল বিলটা কত ছিল? তো অ্যাকচুয়াল বিলটা কত হয়? 100%। তাহলে এখান থেকে জাস্ট বার করতে হবে 100% মানে কত? 66 × 100 বাই কত? 20। এখানে একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে 66 কে কাটলে কত হয়? 33। তাহলে কত হচ্ছে? 330 টাকা। এটাই হচ্ছে সঠিক উত্তর, অপশন সি। চলো পরবর্তী অঙ্কটা দেখি। একজন ছাত্র 20% নাম্বার পেয়েছে। সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে এবং প্রাপ্ত নাম্বার সেটা পাস নাম্বারের থেকে 30 নম্বর কম। আবার অপর একটি ছাত্র যে কিনা 32% নাম্বার পেয়েছে এবং সে পাস নম্বরের থেকে 42 বেশি পেয়েছে। তো এখানে প্রশ্ন করছে তাহলে কত শতাংশ নাম্বার পেলে পাস করা যাবে? দেখো, প্রথম ক্ষেত্রে যেটা হচ্ছে সে পাচ্ছে 20% নাম্বার, সে কিন্তু পাস করতে পারেনি। সে কত পেয়েছে? সে পাস নাম্বারের থেকে, মনে করো পাস নাম্বার হচ্ছে এটা, আমি জানি না কত, তো তার থেকে সে কত কম পাচ্ছে? সে হচ্ছে 30 কম পাচ্ছে, পাস থেকে 30 নম্বর দূরে ছিল সে। আবার একজন 32% নাম্বার পেল, সে পাশের থেকে বেশি পেয়ে গেছে কত? 42। তাহলে 42 বেশি পাচ্ছে। এখন আমার যদি এই যে দুটো নাম্বারের এই যে শতাংশের পার্থক্যটা দেখি, তাহলে কত হচ্ছে? এই পার্থক্যটা হচ্ছে 12%। আর নম্বরের পার্থক্য যদি দেখি, এখন আমরা এই ভুলটা এখানে করে ফেলি যে 42-এর থেকে 30টা বিয়োগ করে দিই, কিন্তু তা নয়। দেখো, প্রাপ্ত যে নাম্বারটা সেটা পাস নাম্বারের থেকে প্রথমবার কম ছিল, পরের বার বেশি। তাহলে যদি এইটা, এই যে -30 আর 42-এর পার্থক্য করি, আসলে এই যোগ করতে হবে এই দুটোকে। তাহলে কত? মানে 42 মাইনাস অফ -30, তাহলে কত হচ্ছে? 42 প্লাস 30, সেটা কত হচ্ছে? 72। তাহলে ওদের শতাংশের পার্থক্য কত ছিল? 12। আর নাম্বারের পার্থক্য কত? 12। তাহলে এখানে আমরা যেটা করব, 12% এর সমতুল্য হচ্ছে 72। 100% মানে কত? তাহলে কত? 72 × 100 বাই 12। তাহলে কত? 6 12 72, কত হচ্ছে? 600। তাহলে 600 হচ্ছে টোটাল নাম্বার। ওরা প্রশ্ন করছে কত শতাংশ নাম্বার পেলে পাস হবে। তো প্রথমে যে 20% নাম্বারটা পেয়েছিল আমরা সেটা একটু বার করে নিই। তাহলে 600 এর 20% মানে 20 বাই কত? 100। এটা কাটলে কত হচ্ছে? 120। তাহলে 120 পেয়ে সে কিন্তু পাস করতে পারে। যে পাস মার্কস কত ছিল? পাস মার্কস কত ছিল? 120 যোগ 30, এই কত হচ্ছে? 150। এইটাই হচ্ছে কিন্তু পাস মার্কস। কিন্তু আমাদের জিজ্ঞাসা করছে কি? জিজ্ঞাসা করছে পাশের শতকরা নম্বরটা কত। তাহলে এই শতকরাটা, এটা 600 এর মধ্যে কত শতাংশ? নিচে 600, উপরে 150 ইন্টু 100। একটু কাটবো আমরা, 0 0 কেটে গেল। 6 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 6, 6 দিয়ে 12 আর 5 6 30। তাহলে কত হচ্ছে? 25%। এটা হচ্ছে সঠিক উত্তর, অপশন এ হচ্ছে সঠিক উত্তর।
চলো আমরা শেষ অঙ্কটা দেখে নিই। একটি শহরের জনসংখ্যা ৯,০০০, যদি পুরুষের সংখ্যা বৃদ্ধি পায় ৮% এবং মহিলার সংখ্যা বৃদ্ধি পায় ৫%, তাহলে বর্ধিত সংখ্যা হয়ে যাচ্ছে ৯,৬০০। জনসংখ্যা বৃদ্ধির পূর্বে শহরের পুরুষের সংখ্যা কত ছিল? অঙ্কটা একটু অন্যরকম। এখানে টোটাল সংখ্যাটা বলে দিচ্ছে আগের সংখ্যাটা, আর বৃদ্ধিটা আলাদা আলাদা করে বলছে। বলছে পুরুষের বৃদ্ধি এত, মহিলার বৃদ্ধি এত। তো পুরুষটা আগে কত ছিল সেটা তো জানতাম না, বৃদ্ধিটা হিসাব করব কি করে? তো এটা আমরা একটু অন্যভাবে দেখব। দেখো ওভারঅল বৃদ্ধিটা কত। ওভারঅল বৃদ্ধি ছিল আগে ছিল কত ৯,০০০, এখন হচ্ছে কত ৯,৬০০। তাহলে বৃদ্ধিটা কত হচ্ছে ৬০০। এই যে ৬০০টা বৃদ্ধি পাচ্ছে কত এর মধ্যে? সেটা বৃদ্ধি পাচ্ছে ৯,০০০-এর মধ্যে। তাহলে ৯,০০০-এ বৃদ্ধি পাচ্ছে ৬০০, ১০০-তে বৃদ্ধি পাচ্ছে কত? আমরা শতকরাটা বার করে নেব। ১ ২ ৩, ১ ২ ৩। আচ্ছা এটা কত হচ্ছে ৬০/৯। তো এটাকে ৩ দিয়ে কাটলে ৩ ২০ ৬০, নিচে কত হচ্ছে ৩, তাহলে কত হচ্ছে ২০/৩। এইটা হচ্ছে, আমি এটাকে আর ভাগ করব না। তাহলে ওভারঅল বৃদ্ধি যেটা জনসংখ্যার সেটা হচ্ছে ২০/৩%। ওদিকে এইটা কি বলতো, এই যে বৃদ্ধিটা মহিলা এবং পুরুষের সামগ্রিক বৃদ্ধি, কিন্তু ওখানে পুরুষের বৃদ্ধি বলছে ৮% এবং মহিলার বৃদ্ধি বলছে ৫%। তো আমরা এইটাকে অ্যালিগেশন মেথড ইউজ করব। সেটা কেমন? যেটা এখানে বলছে পুরুষের শতাংশ ছিল ৮ আর মহিলার শতাংশ ছিল কত, সেটা বৃদ্ধিটা ছিল ৫, আর ওভারঅল বৃদ্ধিটা কত হচ্ছে ২০/৩। এখন হিসাব হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। কিন্তু এখানে একটা ভগ্নাংশ আছে যার হরে আছে ৩। আমরা এই ভগ্নাংশটাকে হর মুক্ত করব। সেটা কিভাবে করব? এর সঙ্গে ৩ গুণ করলাম, তাহলে প্রত্যেকের সঙ্গে আমরা ৩ গুণ করতে পারি। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে ২৪, এটা কত হচ্ছে 15, এটা কত হচ্ছে ৩ ৩ কেটে গেলে এটা কত হচ্ছে ২০। এখন এটা বিয়োগ করবো, এটা বিয়োগ করবো। এইটা বিয়োগ করলে কত হচ্ছে? ২০ থেকে ১৫ বিয়োগ করলে ৫, আর এখানে ২৪ থেকে ২০ বিয়োগ করলে কত হচ্ছে ৪। তাহলে এই যে এটা কি পুরুষের সংখ্যা মেল শতাংশ ৮% লিখেছিলাম, আর এটা কত ফিমেল, তাহলে কত হচ্ছে সেটা ৫%। এখন এই যে জিনিসটা এলো ৫ আর এদিকে ৪, এই অনুপাতেই কিন্তু প্রাথমিক অবস্থায় নারী এবং পুরুষ ছিল। তো আমাদের প্রাথমিক অবস্থায় সংখ্যা কত বলছিল? ৯,০০০। আর প্রাথমিক অবস্থায় নারী পুরুষের অনুপাত কত পেলাম? 5:4। তাহলে প্রাথমিক অবস্থায় পুরুষের সংখ্যা বার করতে হলে আমরা এদের সেই আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ করব। কত আনুপাতিক ভাগাহার? পুরুষের নিচে লিখবো ৯, ৫ আর ৪ যোগ করে নিচে লিখতে হয়, আর উপরে পুরুষের সংখ্যাটা, আর তার সঙ্গে টোটাল জনসংখ্যাটা লিখবো। এটা কাটলে কত হচ্ছে ১,০০০। তাহলে কত উত্তরটা? ৫,০০০। তাহলে পুরুষের সংখ্যা কত? ৫,০০০। একইভাবে আমরা নারীর সংখ্যা বার করতে পারতাম, যেহেতু আমাদের পুরুষের সংখ্যা বার করতে বলেছে তো আমরা এটাই বার করলাম। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নারীর সংখ্যা হবে ৯,০০০ বিয়োগ ৫,০০০ মানে ৪,০০০। সে প্রশ্নটা আমাদের করেনি, তবু এটা বলে দিলাম। আশা করি আজকের ক্লাসটা প্রত্যেকের ভালো লেগেছে। যদি এই ক্লাস নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং এরকম আরো টপিকের অঙ্ক পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের বেল আইকনটা ক্লিক করে রাখো আপকামিং ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। এতক্ষণ ক্লাসের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।